করোনা সংক্রমণে সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা, নির্দেশনা অমান্য করলে কঠোর শাস্তি, 24 ঘন্টায় আরো 10 জনের মৃত্যু, আক্রান্ত ছাড়ালো 1,500। মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে ছেলে বউ বা ছেলে মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। ত্রাণ দিতে দলীয় পরিচয় বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর, সুরক্ষা নিয়ে স্বল্প পরিসরে কারখানা খোলা রাখার পরামর্শ। ত্রাণের জন্য সারা দেশে হাহাকার, বাড়ছে ক্ষোভ বিক্ষোভ, দল থেকে স্থায়ী বহিষ্কার হচ্ছেন ত্রাণ দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগ নেতাকর্মীরা। স্মরণকালের ভয়াবহতা দেখছে বিশ্ব, মৃত্যু ছাড়ালো 1,35,000। ঝড়ের গতিতে সংক্রমণ যুক্তরাষ্ট্রে, টিকার পরীক্ষা দক্ষিণ কোরিয়ায়। করোনা শনাক্তে সোমবার সরকারকে কিট দেবে গণস্বাস্থ্য। আইসিসিবিতে অস্থায়ী আইসোলেশন সেন্টারে 70% কাজ শেষ, আজই বসছে 500 শয্যা। লকডাউন পরিধি বাড়লেও বিপরীত চিত্র সড়কে, ঘরে রাখার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনী, বকেয়া বেতন দাবিতে আজও পোশাক কর্মীদের বিক্ষোভ। এবং কলকাতার পার্ক স্ট্রিটের মাস্টার মশাই ছিলেন বঙ্গবন্ধুর খুনি মাজেদ, পরিচয় গোপন 19 বছর, বেরিয়ে আসছে অজানা সব তথ্য। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24-এর রাত 10টার সংবাদে আপনাদের সঙ্গে আছে আমরা দুজন, আমি শেখ জায়েদ এবং আমি আফরিন আনোয়ার। দেখছিলেন সংবাদ শিরোনাম। ফরেটি কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। শুরুতেই স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। করোনা সংক্রমিত এলাকা হিসেবে গোটা বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ঘোষণায় চলাচলের নিয়ন্ত্রণ সহ বেশ কিছু কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর আগে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 24 ঘন্টায় সর্বোচ্চ 10 জন মারা গেছেন, আর আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন 341 জন। দেশে করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের এই সর্বোচ্চ সংখ্যা। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন 60 জন, আর মোট শনাক্তের সংখ্যা 1572 জন। বিস্তারিত জানাচ্ছেন শেখ জায়েদ। বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করা করোনা ভাইরাসের বিস্তার ঘটেছে বাংলাদেশেও। এ পর্যন্ত 2/3 জেলায় এ ভাইরাসে 1,500-এর বেশি আক্রান্ত। এমন প্রেক্ষাপটে সমগ্র বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করল স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত ঘোষণায় এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সারা দেশে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত ঘর থেকে বের হওয়া যাবে না। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল। কেউ আইন অমান্য করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। ঝুঁকিপূর্ণ ঘোষণা করার অর্থ মানে প্রত্যেক নাগরিক সচেতন হবে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। প্রত্যেককে ঘরে থাকতে হবে, প্রত্যেককে মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। স্বাস্থ্যবিধি এখনো লোকজন মানছে না, হাটে বাজারে ঘোরাঘুরি করছে, জমায়েত হচ্ছে, একসাথে এক জেলা থেকে আরেক জেলায় যাচ্ছে। এগুলোই আসলে কঠোরভাবে মানতে হবে। এর আগে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তুলে ধরা হয় 24 ঘন্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর তথ্য। সবশেষ হিসেবে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 10 জন, আর আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন 341 জন। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 341 জন এবং এ পর্যন্ত রোগী শনাক্ত 1572 জন। দুঃখের সাথে জানাচ্ছি, গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 60 জন। বুধবারের চেয়ে 4% বেশি নমুনা সংগ্রহ করা হয় বৃহস্পতিবার। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন নতুন 37 রোগী। এ নিয়ে বর্তমানে আছেন 461 জন। গত 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছেন 4,499 জন। এ পর্যন্ত আছে 99,204 জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে 24 ঘন্টায় 715 জন এবং এ পর্যন্ত 3,875 জন। মোট কোয়ারেন্টাইন 24 ঘন্টায় 5,214 জন এবং এ পর্যন্ত 1,03,079 জন। গেল 8 মার্চ দেশে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। শেখ জায়েদ, নিউজ 24।
এ নিয়ে আরো তথ্য জানবো আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এস.এম. আলমগীরের কাছে। জনাব আলমগীর, আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? কোন প্রেক্ষাপটে পুরো দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা দেওয়া হলো? আসলে সংক্রমণ 2018 আমাদের আগে কিছু কিছু ধারা প্রয়োগ ছিল, তারা যেটা হলো যে আমাদের ছিল না। আর পূর্ণ আসলে দেখেন আপনার বাইরে ঢাকা শহরে মানুষ এখনো অনেক মুভমেন্ট হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ থেকে দেখেছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ গিয়েছে এবং নতুন নতুন সংক্রমিত জায়গা আমরা পাচ্ছি। তো সেই অনুযায়ী এবং আমরা 26 থেকে যে ছুটি ঘোষণা করে মানুষকে বাড়িতে থাকার যে আহ্বান করা হয়েছে, দেখা যাচ্ছে যে এখনো কিছু মানুষ ঘরের বাইরে যাচ্ছে। যদিও আমাদের আহ্বান ছিল যে অত্যাবশ্যকীয় কাজ ছাড়া, অর্থাৎ আপনি যদি ওষুধ কিনতে যান কিংবা কাঁচা বাজারে যান, যাওয়া এবং যত কম ঘর থেকে বের তত আমাদের জন্য মঙ্গলজনক। এখন যেহেতু আমরা কোথাও কোথাও কমিউনিটি ট্রান্সমিশন দেখছি এবং করোনার ক্ষেত্রে যেহেতু এখনো লক্ষণ নাই এমন রোগী পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সারা দেশকে এখন ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। সেজন্য স্বাস্থ্য মহাপরিচালক তার সারা দেশকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছেন এবং এই সময়ে নির্দিষ্ট নিয়ম, যেমন এক এলাকা থেকে আরেক এলাকা না যাওয়া এবং ঘরে থাকা ম্যাক্সিমাম। জনাব আলমগীর, আপনি যেমনটি বলছিলেন যে মানুষের চলাচল কিন্তু এখনো চোখে পড়ার মতোই আছে, সেক্ষেত্রে নিয়ন্ত্রণটা আসলে কিভাবে মানে সহজভাবে করা সম্ভব? এটা আসলে সহজভাবে করার মতো, তাহলে কতটুকু কঠোর হতে হবে? আমরা সচেতনতা, গণমাধ্যম আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আমাদের প্রচার প্রচারণা প্রচুর হচ্ছে। কোথাও জানি একটা আমাদের কিছু মানুষের মধ্যে এক ধরনের সাফল্য দেখা যাচ্ছে। এই জন্যই এখন সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর কঠোর অবস্থানে যাচ্ছে এবং আইন সংস্থা, বাহিনী সহ সবাই আমাদের সহায়তা করছে এবং অনেকটা এটা আসলে কারফিউর মতো সেরকমই যাচ্ছে। জনাব ডক্টর আলমগীর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্ত ছিলেন আইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব এস.এম. ডক্টর আলমগীর। জানাচ্ছিলেন সারা দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর করোনা ভাইরাসের সংক্রমণ এলাকা হিসাবে, সে ব্যাপারে বিস্তারিত। এদিকে কমিউনিটি ট্রান্সমিশনের প্রথম ধাপে এখন বাংলাদেশ। প্রতিদিনই মোট আক্রান্তের 2.5 গুণ হারে সংক্রমণ বেড়ে মে মাসে মহামারী ঊর্ধ্বমুখী হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তাদের পরামর্শ, এমন ভয়াবহতা ঠেকাতে শিগগিরই ইউনিয়ন পর্যায়ে বাড়াতে হবে নমুনা সংগ্রহ টেস্ট, কঠোরভাবে মানতে হবে সামাজিক দূরত্ব ও কোয়ারেন্টাইনের নিয়ম। ফখরুল ইসলাম তুলে ধরছেন বিস্তারিত। চীন, ইতালি, স্পেন, ইরান আর যুক্তরাষ্ট্র পর্যায়ক্রমে 3 মাসে করোনা মহামারীর সব ভয়াবহ রূপই দেখেছে দেশগুলো। অতিক্রম করছে সংক্রমণের শেষ ধাপ বাংলাদেশ। সংক্রমণ ছড়িয়ে এরই মধ্যে কমিউনিটি ট্রান্সমিশনে, অর্থাৎ জনগোষ্ঠী সংক্রমণের প্রথম পর্যায়ে। এমন বাস্তবতায় মে মাসের শেষ নাগাদ সংক্রমণ বিস্ফোরণে রূপ নিতে পারে বলে মত বিশেষজ্ঞদের। মে মাসের মাঝামাঝি বা শেষ নাগাদ আমরা হয়তো পিক কোথায় যাবে এবং সেটা অসংখ্য হতে পারে, সামনে কিন্তু বাড়তেই থাকবে এবং সেটাকে যদি আপনি 2.5 দিয়ে ভাগ দেন তাহলে ওইভাবে এগুতে থাকবে যদি না আমরা সংক্রমণটা বন্ধ করতে পারি। যে মুহূর্তে এই সামাজিক কোয়ারেন্টাইনটা শিথিল করবেন বা চলাচলটা শিথিল করবেন, তখন কিন্তু রোগটা আবার ছড়িয়ে পড়বে। তাদের পরামর্শ, সংক্রমণের উৎস খুঁজে বন্ধ করতে হবে সংক্রমিত এলাকা। নমুনা সংগ্রহের পরিসর উপজেলা পর্যায় থেকে বাড়াতে হবে ইউনিয়ন পর্যায়ে। যে যিনি আক্রান্ত হয়েছেন তার সংস্পর্শে কে কে এসেছেন, উনি কোথায় কোথায় গিয়েছেন, ওনার মাধ্যমে কোন কোন জিনিসগুলো এই দূষণযুক্ত হয়েছে ভাইরাস দ্বারা, নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা যায় এবং যারা পজিটিভ হবে তাদেরকে যদি সঠিকভাবে কোয়ারেন্টাইন করা যায়, আমরা যদি এটা সবগুলো জায়গায় নিশ্চিত করতে পারি, তাহলে আমাদের যে ঊর্ধ্বগতিটা, এটা যে পিক, সেটা আমরা আমাদের নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া ব্যাপক ভিত্তিতে কঠোর সামাজিক কোয়ারেন্টাইন পালনেরও পরামর্শ তাদের।
সমস্ত দেশই কিন্তু ইউরোপ বা আমেরিকার মতো হয়নি। যদি আমরা সামাজিকভাবে সংঘবদ্ধ হই এবং একে অপরের সহযোগিতা করি, কিন্তু শারীরিক দূরত্ব বজায় রাখবার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই, জনগণকে সম্পৃক্ত করে যদি আমরা এই কাজগুলো করি এবং পাশাপাশি রোগের সংক্রমণ যেখানে হচ্ছে সেই উৎসগুলো বের করে তাদেরকে আলাদা করতে পারি, নিশ্চয়ই আমরা এই পরিস্থিতির উন্নতি দেখতে পাবো। লোকবলের সীমাবদ্ধতা কাটিয়ে দেশে করোনা সংকট মোকাবেলায় সীমিত করতে হবে মানুষের চলাচলও। 3, 4, 5 হাজার পরীক্ষা যেন আমরা নিশ্চিত করতে পারি আগামী 2-3 মাস। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। করোনা রোগীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সন্দেহভাজন মনে হলে যে কাউকে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া করোনা পরিস্থিতিতে ত্রাণ বিতরণে কোনোভাবেই দলীয় লোকজনকে বিবেচনা না করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেন সরকার প্রধান। ঢাকা বিভাগের কয়েকটি জেলার কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনার সংক্রমণ রোধে করণীয় নির্ধারণ করতে নারায়ণগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর সহ ঢাকা বিভাগের 9 জেলার সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোনো কিছুর অভাব নাই, অভাব থাকবে না, আমরা সেটা ব্যবস্থা। প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবেলায় আগে থেকেই ব্যবস্থা নেয় বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশে এর সংক্রমণ ততটা ভয়াবহ নয়। শেখ হাসিনা বলেন, চিকিৎসক, আইন শৃঙ্খলা বাহিনী এবং জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তিরা তাদের সাধ্যমতো কাজ করছেন। একই সঙ্গে সাধারণ মানুষের সচেতনতার উপরও গুরুত্ব দেন তিনি। মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে অনেক সময় অমানুষেও পরিণত হয়। যখন আমরা দেখি যে মায়ের একটু সর্দি কাশি জ্বর হলো দেখে ছেলে বউ বা ছেলে মেয়ে মিলে এমনকি তার স্বামী পর্যন্ত তাকে নিয়ে জঙ্গলে ফেলে আসে, এর থেকে অমানবিক কাজ আর হতে পারে না। এই অমানবিক হওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারো যদি সন্দেহ হয় তো তাকে চিকিৎসা ব্যবস্থা করেন, তার পরীক্ষা করান। সরকার প্রধান বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে 11টি ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে। চলছে 40টি তদন্ত। যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছে দিতে হবে। আমি চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী সেই মানসিকতা নিয়ে কাজ করবে আর সেইভাবেই তালিকা করবে। নইলে অনেক সময় দেখা যায় যে নির্বাচিত প্রতিনিধি বা তারা তাদের কয়েকজন বাছা লোক দিল বা ওই কমিশনার তাদের ভোটারদের দিল, বাকি বাদ পড়লো। এই বাদটা যেন না পড়ে, কে কোন দল করলো, কে আমার পক্ষে, কে আমার পক্ষে না, কে আমার ভোটার না, সেটা দেখার দরকার নেই। সংক্রমণ এড়াতে সব ধরনের জনসমাগম আপাতত বন্ধ রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আর সামনে রোজা, রমজান মাসে আমাদের কোনো পণ্য পরিবহন বা খাদ্য সামগ্রী যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা যথেষ্ট ব্যবস্থা নিয়েছি। কিন্তু সেই সাথে সাথে এখানে তারাবির নামাজ যেহেতু সৌদি আরবেও বর্জিত করছে না বা অন্য দেশেও হচ্ছে না, আমাদের এখানেও আমাদের যেহেতু ইসলামিক ফাউন্ডেশন ইতিমধ্যে কতগুলি নির্দেশনা দিয়েছে, সেটা আপনারা মেনে ঘরে বসে তারাবি পড়েন। শেখ হাসিনা বলেন, করোনা পরবর্তী সম্ভাব্য অর্থনৈতিক মন্দা মোকাবেলায় প্রায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যা আগামী 3 বছরে বাস্তবায়ন হবে। পণ্য নিয়ে সবাই। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ওদের কাছে এবার হেক্সেল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরও খবর। কোভিড-19 প্রাদুর্ভাবে একদিনে গোটা বিশ্বে আরও লম্বা হয়েছে মৃত্যুর তালিকা। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1,42,000। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন 21 লাখের বেশি মানুষ। এরই মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে রয়েছে মহামারীর চরম সীমান্তে। এখন পর্যন্ত মারা গেছেন 33,000-এর বেশি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, যুক্তরাষ্ট্র করোনা ভাইরাস সংক্রমণের সর্বোচ্চ পর্যন্ত আক্রান্ত হয়েছে। এছাড়া গেল কয়েকদিনে ফ্রান্সের মৃত্যুর সংখ্যা কমে আসলেও মঙ্গলবার দেশটিতে হঠাৎ করেই 1,400 মানুষের মৃত্যু হয়েছে। একই সঙ্গে স্পেন, ইতালি ও জার্মানিতে মৃত্যুহার কিছুটা স্থিতিশীল রয়েছে। যুক্তরাজ্যেও গেল এক সপ্তাহে মৃত্যুহার 700-র বেশি ওঠেনি। জাপানে হঠাৎ করেই বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। ভারতে 3 মে পর্যন্ত লকডাউনের সময়সীমা বাড়ানোর একদিন পরই কৃষি, ব্যাংক ও সরকারি কর্মসূচির ওপর থেকে লকডাউন শিথিল করেছে মোদী সরকার।
যুক্তরাষ্ট্রের অবস্থা জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান, ডোনাল্ড ট্রাম্প বলেছেন করোনা মহামারীর সর্বোচ্চ পর্যায়ে যুক্তরাষ্ট্র। বিশেষজ্ঞরা কি বলছেন? প্রবাসী বাংলাদেশিদের অবস্থা আমাদেরকে জানাবেন। আপনারা কি অবস্থায় আছেন? সুলতানা রহমান। গত কয়েকদিন ধরে এখানে মৃত্যুর হার এবং সংক্রমণের হার কিছুটা স্থিতিশীল, কিন্তু এমন একটা সংখ্যা স্থিতিশীল হয়েছে যেটি খুবই উদ্বেগজনক। প্রতিদিন গড়ে 2000-এর বেশি মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে কয়েক হাজার মানুষ। এবং এটি এতদিন পর্যন্ত শুধুমাত্র নিউ ইয়র্কে প্রকোপটা বেশি ছিল, এখন প্রত্যেকটা স্টেটে কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কিন্তু তারপরে তিনি বলছেন যে আসলে এটা এখন স্থিতিশীল অবস্থা, কার্ভ গুলো সেরকমই দেখাচ্ছে। কিন্তু বিশেষজ্ঞরা যেটি বলছেন যে এভাবে করে মানুষের মৃত্যু যে হচ্ছে ভাইরাসে, যে অর্থনীতি এখন অচল হয়ে আছে, সবকিছু স্থবির হয়ে আছে, এর ফলে অর্থনীতি থেকে শুরু করে যেই মন্দা শুরু হবে তা আসলে কাটিয়ে উঠতে গেলে আরো অনেক বেশি সংখ্যক মানুষের জীবন হারাতে হতে পারে, মানুষের দুর্ভোগ অনেক বাড়তে পারে। কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের গভর্নর আনপজ ঘোষণা করেছেন। আপনি জানেন যে গত 1 মাসেরও বেশি সময় ধরে নিউ ইয়র্কে জরুরি অবস্থা ছিল, এখানে সবকিছু অচল ছিল এবং মানুষকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের থেকে বাইরে বের হওয়া নিষিদ্ধ ছিল। এই কিছুক্ষণ আগে তিনি বলছেন যে এভাবে আসলে যেহেতু সংক্রমণ এখন গত 24 ঘন্টায় নিউ ইয়র্কে 600 উপরে মানুষ মারা গেছে, নতুন আক্রান্ত হয়েছে 2000-এর বেশি মানুষ, এবং এই ট্রেন্ডটি গত 4-5 দিন ধরে একই রকম আছে। এই অবস্থায় তিনি বলছেন যে আসলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, তাই অর্থনীতি সচল করাটা খুব জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশিদের যদি বলেন যে প্রতিদিনই কোনো না কোনো বাংলাদেশি মারা যাচ্ছে, গতকাল মারা গেছেন সঙ্গীত শিল্পী একজন, তিনি আপনি জানেন যে এর বাইরে প্রতিদিনই এমন সব মানুষের মৃত্যুর খবর আসছে, পুরো কমিউনিটিতে শোকের ছায়া। এর বাইরে ফেডারেল সরকারের পক্ষ থেকে যারা ট্যাক্স পেয়ার রয়েছেন তাদেরকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে, কিন্তু অসংখ্য মানুষ রয়েছে আনডকুমেন্টেড। বিশেষ করে বাংলাদেশ কমিউনিটিতে কিন্তু অনেক আনডকুমেন্টেড মানুষ রয়েছেন, তারা আসলে খুবই দুর্বিষহ জীবনযাপন করছেন। এমনিতেই জীবন এখানে খুবই স্থবির, মানুষ ঘরের বাইরে বের হতে পারছে না, দোকানপাট সবকিছু বন্ধ, গ্রসারি গুলো সীমিত পরিসরে খোলা হয়েছে। এরকম একটি অবস্থায় গত 1 মাসেরও বেশি সময় ধরে যারা আনডকুমেন্টেড এবং কাজ করতে পারছেন না, তাদের অনেকের ঘরে খাবার দাবার নেই, আর্থিক সংস্থান শিগগিরই হবে তারও কোনো নিশ্চয়তা নেই। সীমাহীন একটা অনিশ্চয়তা নিয়ে মানুষকে দিন কাটতে হচ্ছে। যদিও নিউ ইয়র্কের মেয়র ঘোষণা করেছেন, একটি হটলাইন দিয়েছেন, সেই হটলাইনে ফোন করে রহমান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে এর মধ্যে 33,000 ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা। করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারের নানা পদক্ষেপের পরও দেশের বিভিন্ন স্থানে ত্রাণের জন্য শুরু হয়েছে হাহাকার। প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করছেন সরকারি কর্মকর্তা কিংবা জনপ্রতিনিধিদের কাছে। অভিযোগ আছে, ত্রাণ দিতে কঠোর নির্দেশনা থাকলেও দরিদ্র মানুষের খোঁজ নেওয়া হচ্ছে না। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। করোনা ভাইরাসের কারণে শহর ও গ্রামের বিপুল সংখ্যক মানুষের রোজগারের পথ এখন বন্ধ। অনির্দিষ্টকালের এই অবরুদ্ধ পরিস্থিতিতে সংকটে দেশের খেটে খাওয়া দরিদ্র জনগোষ্ঠী। দিন যত গড়াচ্ছে ভয়াবহ হচ্ছে পরিস্থিতি। সংকট নিরসনে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের মাধ্যমে দরিদ্রদের তালিকা হলেও চাহিদা ও যোগানে রয়েছে বিস্তর ফারাক। খাদ্যের দাবিতে তাই ঘরে থাকার নির্দেশনা ভেঙে মানুষ এখন রাস্তায়। এমপি হাওয়া ভবনে ঢাকায় ছুটি থাকে, কম্বলের সিজনে ঠান্ডার সিজনে উনি মালয়েশিয়ায় থাকলো। আমাদের এই সাধারণ জনগণ এমপি ভোট দিয়ে লাভ হইলো কি? কোনো ব্যক্তি এখন মাল পাচ্ছে না। এমপি এখন ঢাকায় আছে। আমাদের এই নিম্বার চেয়ারম্যানের আশায় আজ 20 দিন থেকে আমরা অনাহারে এইভাবে আছি। ভোটের টাইমে আসে ওরা খুব অনুদান দেয়, এই দেবো কিন্তু কোনো কিছুই দেয় না। স্বামীও বসে আছে, ধরেন 1 মাস থেকে, আমিও 1 মাস থেকে বসে আছি। তাহলে শাশুড়িরও ধরেন স্বামী নাই, আমার 5টা মেয়ে, তাহলে সে পরিবার কি করে চালায় বলেন? সংকটের কারণ হিসেবে সংশ্লিষ্টরা পণ্যের পর্যাপ্ত মজুদের অভাবকেই দায়ী করছেন। এখন পর্যন্ত বরাদ্দ যেটা বলছে সেটা হলো 25 মেট্রিক টন, মানে 2500 লোককে দেওয়া গেছে এই তালিকার মধ্যে। এখনো 6000 লোক, কিন্তু 6500 লোক এই রিলিফ থেকে বঞ্চিত টোটালে। এই তালিকাটিও প্রতিদিন ভেরিফাই করা হচ্ছে, এটা আপডেট করা হচ্ছে। আর খাদ্যের জন্য মানুষের এই বিক্ষোভ থামাতে কোথাও কোথাও মাইকিং করছে পুলিশ। দেয়া হচ্ছে ঘরেই ত্রাণ পৌঁছে দেওয়ার আশ্বাস। আমাকে চেয়ারে মেম্বারে কিছু দেয় না, কাকে দে কাকে না দেয় সেটাও আমি জানি না। এখনো আমি চাউল পাই নাই, কাল থেকে আমি 3 দিন হাতে অনাহারে আছি। এখন আমি বাসায় যাই কি খাবো?
আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার হচ্ছেন ত্রাণ দুর্নীতিতে জড়িত আওয়ামী লীগের নেতাকর্মীরা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনানুগ ব্যবস্থা, একথা জানিয়েছেন দলটির ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। করোনা সংক্রমণের ফলে ঘরবন্দি অসহায় মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে ইউনিয়ন পর্যায় পর্যন্ত কমিটি গঠন করেছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন। শাহ আলী জয় জানাচ্ছেন বিস্তারিত। করোনার কারণে সারা বিশ্বের মতো স্থবির বাংলাদেশের অর্থনীতিও। সবচেয়ে কষ্টে নিম্ন আয়ের মানুষ, যাদের হাতে এখন কোনো কাজ নেই। ঘরবন্দি এসব মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে মাঠ প্রশাসনকে সহায়তার কাজ করছে আওয়ামী লীগের তৃণমূল নেতৃত্ব। গঠন করা হচ্ছে কমিটি। কেন্দ্র থেকে সার্কুলার পাঠানো হয়েছে জেলা থানায়, একদম তৃণমূল পর্যন্ত সেখানে সার্কুলার পাঠানো হয়েছে জেলা নেতাদের কাছে। তারা এই কমিটি তারা গঠন করবে। ভিডিও কনফারেন্সে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নির্দেশ দিয়েছেন দুস্থ মানুষের তালিকা তৈরির। প্রশাসনের কাছে যারা অসহায় তাদের লিস্ট আছে, এর বাইরেও বর্তমান যারা নতুন যোগ হয়েছে কর্মহীন মানুষ, তাদের ব্যাপারেও লিস্ট করা হচ্ছে এবং সেই অনুপাতে পৌঁছে দেওয়া হচ্ছে। ত্রাণ বিতরণ নিয়ে কিছু অনিয়মের খবরও এসেছে। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জানালেন, অনিয়মের সংখ্যা খুবই কম। তারপরও অনিয়মের সঙ্গে জড়িত দলের কাউকেই ছাড় দেয়া হবে না। যারা এই অপকর্মের সাথে জড়িত, সে যেই হোক, তার বিরুদ্ধে কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের দলের যারা আছেন তাদের জন্য এই দল করার পথ চিরতরে বন্ধ হয়ে গেছে এবং গতকাল পর্যন্ত 32 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে। যেখানে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে অ্যাকশন হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হচ্ছে এবং কেউ ইঞ্চি পরিমাণ পার পাওয়ার কোনো সুযোগ নাই। সুজিত রায় নন্দী জানান, ত্রাণ কাজে কোনো অনিয়ম হচ্ছে কিনা সে বিষয়ে নজরদারির কাজও করবেন আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতারা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এদিকে সোমবার সরকারের কাছে র্যাপিড টেস্টিং কিট হস্তান্তর করবে গণস্বাস্থ্য কেন্দ্র। বুধবার নিউজ 24-কে টেলিফোনে একথা জানান প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, সোমবার কিট হস্তান্তরের পর পরীক্ষা শেষে সরকারের অনুমোদন সাপেক্ষে প্রাথমিক পর্যায়ে 10,000 কিট উৎপাদন করা হবে। এছাড়াও উপজেলা পর্যায়ের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ দিতে তাদের কাছে পৌঁছানো হবে এই কিট। মাত্র 200 টাকা খরচে উৎপাদিত এই কিট ডট ব্লক টেকনোলজিতে তৈরিতে কাজ করেছেন ডক্টর বিজন কুমার শীলের নেতৃত্বে 3 সদস্যের বাংলাদেশি গবেষক দল। করোনা রোগীদের চিকিৎসায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় অস্থায়ী আইসোলেশন সেন্টারের 70% কাজ সম্পন্ন হয়েছে। সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা স্বাস্থ্য প্রকৌশলী ও বসুন্ধরার কর্মকর্তারা জানান, এরই মধ্যে ভেতরের কক্ষ নির্মাণের কাজও শেষ পর্যায়ে। আজ বসানো হচ্ছে 500 বেড। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা রোগীদের চিকিৎসায় দেশের সবচেয়ে বড় অস্থায়ী হাসপাতালটি দৃশ্যমান হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। নির্মাণ শ্রমিকদের এই নিরলস কর্মযোগ্যই বলে দেয় মহামারী করোনা মোকাবেলায় তারা কতটা নিবেদিত। চেষ্টা করতেছি যে করোনা ভাইরাস যেন মুক্ত হয়ে যায়, এই জন্য আমরা জীবনে ঝুঁকি নিয়ে যায় কাজ করতেছি। এখন দেশের জন্য কাজ করতেছি, এটা হলো বড় জিনিস। বৃহস্পতিবার বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় নির্মাণাধীন এই অস্থায়ী হাসপাতালের কাজ পরিদর্শন শেষে স্বাস্থ্য প্রকৌশলীরা জানান, 71 শয্যার আইসিইউ সেন্টারের যন্ত্রাংশ সবই প্রস্তুত। এছাড়া কক্ষগুলো স্থাপন করা হলে আজই বসানো হবে 500টি বেড। আপনারা দেখছেন যে হিউজ কর্মযজ্ঞ চলছে। সর্বোচ্চ চেষ্টা করব আমরা যে 20-22 তারিখের মধ্যে যাতে আমরা আমাদের অংশটুকু সমাপ্ত করতে পারি। আশা করি যেদিন আমরা বুঝাই দেবো, ওনারা হয়তো তা 1-2 দিনের মধ্যেই ওনারা এটা কার্যক্রমে চলে দিতে পারবে। সার্বক্ষণিক তত্ত্বাবধানে থাকা বসুন্ধরা কনভেনশন সিটির পরিচালক জানান, এরই মধ্যে 70% কাজ সম্পন্ন হয়েছে। আর মাত্র 4-5 দিনের মধ্যে কক্ষ স্থাপন, বিদ্যুৎ সংযোগ সহ অন্যান্য কাজ শেষ হবে। আমাদের সমস্ত যত কাঁচামাল, যত ধরনের ইনস্ট্রুমেন্ট, ইকুইপমেন্ট এবং যে টেকনোলজি যা আসার সবই চলে এসছে। গতকাল আমাদের সাবস্টেশন, জেনারেটর, এই সকল যত বৈদ্যুতিক সরঞ্জাম এগুলো গতকাল পৌঁছে গেছে।
দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের সেবায় বসুন্ধরা গ্রুপ এমন একটি কাজে সম্পৃক্ত হতে পেরে গর্বিত বলে জানান প্রতিষ্ঠানের উপদেষ্টা। বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মিস্টার শামসুমান আনবির সাহেব প্রধানমন্ত্রীকে ডাইরেক্ট প্রস্তাব করেন যে আমরা আমাদের যে বসুন্ধরা কনভেন্ট সিটি আছে সেটি আমরা সরকারকে দিতে চাই জনগণের স্বার্থে। এত বড় স্থাপনা বাংলাদেশের কোথাও নাই এই পরিবেশে, সেটা আমরা দিয়েছি, সেখানে কিন্তু কাজটা শুরু হয়েছে। এটা কিন্তু আমাদের নিজেদের জনগণের স্বার্থে। বিশাল কর্মযজ্ঞ শেষ হলেই করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালটি দেশের একটি মাইল ফলক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যুক্তরাজ্যে আজও 861 জনের মৃত্যু হয়েছে করোনা ভাইরাসে। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আসম মাসুম। করোনায় যুক্তরাজ্যের কি অবস্থা এবং প্রবাসী বাংলাদেশিরা সেখানে কেমন আছেন, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। করোনার অবস্থা তো আপনি শুরুতে বললেন যে 861 জন মারা গিয়েছেন গত 24 ঘন্টায়, এবং গত কয়েকদিন যেটা হচ্ছিল যে একসময় আপনারা জানেন যে 900-র উপরে চলে গেছিল প্রতিদিন মারা যাওয়ার মতো দুঃখজনক ঘটনা। সেটি কমে গিয়ে কিন্তু গত 3 দিন একটু কমে আসছিল 761 জন, তারপরের দিন 711 জন, কিন্তু আজকে হঠাৎ করে আবার 861 জন মারা গিয়েছেন গত 24 ঘন্টায়। এটি একটু উদ্বেগজনক, কারণ আশা জায়গা নিয়ে খবর ছিল যে মৃত্যুর হার বা মৃত্যুর সংখ্যা কম ছিল। এর পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশি কমিউনিটি অবশ্যই তারা খুবই আতঙ্ক এবং উদ্বেগের মধ্যে আছেন। আমাদের কাছে প্রায় 100 জনেরও বেশি প্রবাসী বাংলাদেশি ব্রিটেনে মারা গিয়েছেন, যদিও প্রায় 50 জনের মতো তথ্য আমাদের কাছে, নাম এবং পরিচয় আমাদের কাছে রয়েছে। এর বাইরে আসলে আরো প্রায় 50 জন মারা গিয়েছেন যাদের আসলে নাম পরিচয় আমাদের কাছে নেই। আর সাধারণত আত্মীয় স্বজন যারা বা পরিবার থেকে তারা আসলে অনেকে স্বীকার করতে চান না যে আসলে করোনায় মারা গিয়েছেন, বা তারা চেষ্টা করছেন যে বিষয়গুলো গোপন রাখার জন্য। এছাড়া বাংলাদেশ হাই কমিশন এখানকার প্রবাসী বাংলাদেশি ডাক্তার যারা ন্যাশনাল হেলথ সার্ভিসের সাথে আছেন, NHS এর সাথে যারা কাজ করে, তাদের সমন্বয়ে একটি টিম গঠন করেছে মূলত প্রবাসী বাংলাদেশি যারা এখানে, আপনারা জানেন যে অবৈধ বাংলাদেশি যারা বা যারা বিভিন্ন বিচার জটিলতার কারণে আছেন, যারা হয়তো এখানকার যে স্বাস্থ্যসেবা বা সরাসরি ন্যাশনাল হেলথ সার্ভিসের স্বাস্থ্যসেবা সেটি পাওয়া তাদের জন্য হয়তো একটু কষ্টকর। সেই কারণে তাদেরকে একটা হেল্পলাইন চালু করেছে বাংলাদেশ হাই কমিশন। সেই হেল্পলাইনে ফোন করলে সেখান থেকে তাদেরকে তাৎক্ষণিকভাবে ব্রিটিশ বাংলাদেশি ডাক্তারদের সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে। এছাড়া যারা বাংলায় ডাক্তারদের সাথে কথা বলতে চান, এখানে আপনারা জানেন যে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা ইংরেজিতে কথা বলতে পারেন না, তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা। আসম মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। যুক্তরাজ্য থেকে সহকর্মী আসম মাসুম জানাচ্ছিলেন সেখানকার বর্তমান অবস্থা এবং যুক্তরাজ্যে আসলে বাংলাদেশ দূতাবাসের গৃহীত যেসব পদক্ষেপ তার বিস্তারিত। যে বাড়ির মালিকরা স্বাস্থ্যকর্মীদের বাড়ি ছাড়ার নির্দেশ দিচ্ছেন, প্রয়োজনে তাদের বাড়ি নির্মাণের অর্থের উৎস খুঁজে দেখা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান বলেন, মহাসংকটের সময়ে ডাক্তার, নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীরা জীবনের মায়া ত্যাগ করে জাতির সেবায় নিয়োজিত। এদের সঙ্গে খারাপ আচরণ কিংবা কোনো ধরনের অসম্মান আইনগতভাবেই অপরাধ। রাজধানীর প্রধান সড়কগুলোয় বেড়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। লকডাউনের কথা বলা হলেও নগরবাসী মানছেন না নির্দেশনা। সংক্রমণ এড়াতে মানুষকে ঘরে রাখতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র বাহিনী। আরো জানাচ্ছেন আলী তালুকদার। বৃহস্পতিবার সকালের চিত্র। রাজধানীর প্রধান সড়কে চলছে রিকশা ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা, যা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলক বেশি। করোনা মোকাবেলায় সরকারের পক্ষ থেকে রাজধানীবাসীকে বলা হচ্ছে ঘরে থাকতে। অনেকেই মানছেন না সরকারের এই নির্দেশনা। 15-20 দিনের মতো হয়ে যাবে। এখন আজকে বাসার থেকে ঢাকা আসছি, দরকার ছিল এমনি গেছিলাম হোক। তারপরও মনে করেন যে মৃত্যু হইলে তো এমনি হইব, কইয়া তোর মৃত্যু হইব না। জরুরি প্রয়োজন ছাড়া বাসা থেকে কেউ বের হবেন না। রাজধানীর বিভিন্ন এলাকার অলিগলিতে দেখা গেছে সেনাবাহিনীর কার্যক্রম। চিকিৎসা সেবা ও বিশেষ প্রয়োজন ছাড়া যারাই বেরিয়েছেন তাদের দেওয়া হচ্ছে নির্দেশনা। অপ্রয়োজনে কেউ বাসার বাইরে না বের হন, কেউ বের হইলেও তারা যেন মাস্ক পরা আছেন কিনা
সচেতন আছেন কিনা, সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, বাজারঘাটে সামাজিক দূরত্ব বজায় রাখছেন কিনা, এই বিষয়গুলো আমরা নিশ্চিত করছি আর কি। অনেকেই সচেতন, বাট অনেকেই সচেতন না, এবং এখন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সংক্রমণটা ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাচ্ছে, সেই হিসেবে মনে করি যে আমাদেরকে আরও অনেক সচেতন হওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি। টহল সহ জরুরি সেবা দিতেও কাজ করছে সেনাবাহিনী। রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে অপ্রয়োজনে বাইরে আসা জনগণকে দেওয়া হয় সতর্ক বার্তা। সেবা প্রদান কাজে বের হয়ে আসেন অথবা নিতান্ত প্রয়োজনীয় কাজে বের হন, তাহলে তাদেরকে আমরা যাওয়ার জন্য অ্যালাউ করছি। আর যারা নিতান্ত ঠুনকো কাজে বের হয়েছেন বা কোনো ভ্যালিড রিজন দেখাতে পারছে না, তাদেরকে আমরা ব্যাক পাঠিয়ে দিচ্ছি। আর সর্বোপরি আমরা জনসচেতনতা বৃদ্ধির জন্য এখানে কাজ করি। রাজধানীর বাইরে অন্যান্য জেলা শহরগুলোতেও কার্যক্রম পরিচালনা করছে আইন শৃঙ্খলা বাহিনী। টহল দেয়া সহ সতর্কতামূলক প্রচারণা চালায় সড়কে সড়কে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। এদিকে সপ্তাহের শেষ দিনেও বেতনের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলনে নেমেছে শ্রমিকরা। বেতনের দাবির পাশাপাশি ছাঁটাই বন্ধের জন্য হয়েছে আন্দোলন। মালিকদের বেঁধে দেওয়া 16 এপ্রিলেও সব শ্রমিকের বেতন না হওয়ায় হতাশা জানিয়েছেন তারা। করোনা ভীতির মধ্যেও জীবনের ঝুঁকি নিয়েই রাজপথে নেমেছেন তারা। পোশাক মালিকদের সংগঠন বিজিএমই এর হিসেব বলছে এ পর্যন্ত 87% শ্রমিকের মার্চের বেতন পরিশোধ করা হয়েছে। বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদ 19 বছর পরিচয় গোপন করে লুকিয়েছিল কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড এলাকায়। সেখানে তার নাম, পরিচয়, জাতীয়তা সবই ছিল ভিন্ন। কেউ জানতো না পার্ক স্ট্রিটের মাস্টার মশাই আসলে ইতিহাসের মহানায়কের সেই খুনি। তার পলাতক জীবনের অজানা তথ্য জানাচ্ছেন কলকাতা প্রতিনিধি ভাস্কর সর্দার। কলকাতার পার্ক স্ট্রিটের বেডফোর্ড, এখানে আব্দুল মাজেদ তিনি এই গলিতেই কিন্তু দীর্ঘ 19 বছর ধরে বসবাস করতেন। এই যে ফ্ল্যাট দেখছেন বা এই যে বাড়ি দেখছেন, এই বাড়িটাই থেকে তিনি দীর্ঘ 19 বছর ধরে ছিলেন। ইনি হলেন বাড়ির মালিক। এই বাড়ির মালিকের কাছ থেকে আমরা জানবো যে উনি থাকতেন বা কীরকমভাবে থাকতেন, কি করতেন, জেনে নেব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাফি। এটা কি আপনারই বাড়ি? আমার বাড়ি। এখানে থাকতেন আব্দুল মাজেদ? হ্যাঁ। এখন ঢুকবো ভেতরে, দেখাবো যে কোন ঘরটায় উনি থাকতেন। আসুন। नहीं, हम लोग कभी आज तक उसका घर गए नहीं। हम लोग जब आते थे तो बाहरी से बातचीत देखा होगा, चंदा न मांगने आते थे, अंदर से देता था पैसा, फिर घर बंद कर देता था। क्या करता था यहाँ पर? ट्यूशन व्यूशन पढ़ाता था। कभी किसी से बात, कम आदमी से बातचीत करता था, मगर ওনাকে আব্দুল মাজেদকে কিন্তু এলাকার লোক আলী আহমেদ নামেই চিনতেন। তার সমস্ত ডকুমেন্ট, ভারত সরকারের যা ডকুমেন্ট, রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছু কিন্তু আলী আহমেদ নামেই ছিল। এইখানকার মানুষ যেটা জানেন যে উনি একজন ইংরেজি মাস্টার মশাই। এই অঞ্চলে এইখানকার ছোট ছোট শিক্ষার্থীদের তিনি পড়াশোনা ইংরেজি শেখাতেন এবং এই অঞ্চলের মধ্যেই থাকতেন। এই বেডফোর্ড লেনেই কিন্তু দীর্ঘ 19টা বছর তিনি আত্মগোপন করেছিলেন। এই রেশন দোকান থেকে কিন্তু তিনি তার জীবন চালানোর জন্য বা জীবন জীবিকা চালানোর জন্য, পরিবার সহ বাস করার জন্য যে রেশন তুলতেন, এই দোকান থেকে তিনি রেশন তুলতেন। জানা যায় যে 22শে ফেব্রুয়ারি এই বাড়ি দিয়ে, এই গলি দিয়েই আব্দুল মাজেদ কিন্তু এই অঞ্চল ছাড়া হন। এরপরে কিন্তু তিনি আর ফিরে আসেননি এখানে। যেটা জানা যায় যে ঢাকায় যখন তাকে গ্রেপ্তার করা হয়, সেই গ্রেপ্তারের খবর কলকাতায় পরের দিন যখন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, এলাকার মহল্লার যে এলাকার যে বাসী ছিলেন তারা কিন্তু সেই খবরে তার ছবি দেখে কিন্তু চমকে ওঠেন। তাদের ধারণাতেই ছিল না যে 72 বছরের আব্দুল মাজেদ আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের খুনি। এক আধটা বছর না, এরকম কলকাতার তার 23 বছরের জীবনের 19টা বছর কিন্তু এখানে আত্মগোপন করেছিলেন আব্দুল মাজেদ। প্রশ্ন থেকে যায়, কি করে এতগুলো বছর একটা অন্য দেশে, একটা অঞ্চলের মধ্যে কাটিয়ে দিলেন? কি করে মানে তার প্যান কার্ড থেকে, আধার কার্ড থেকে, ভোটার কার্ড থেকে বানিয়ে ফেললেন? কি করে এলাকার লোক চিনতে পারলেন না যে এখানে একজন অচেনা মানুষ এসে এতগুলো বছর থেকে গেলেন? এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। ক্যামেরায় সাকেল আবদিনের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। আর এই ছিল রাত 10টার সংবাদ আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।